মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা রাত 9টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। প্রায় 1 ঘন্টা সেখানে অবস্থান করে রাত 10টা 20 দিকে তিনি বেরিয়ে আসেন। হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে সেদিনের ঘটনার বর্ণনা শোনেন এবং আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান। এদিকে স্বাস্থ্য বিভাগের হিসাবে এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। এক ব্রিফিংয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর নাসির উদ্দিন এ তথ্য জানান। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে 36 জন ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। এছাড়া 23 জনের অবস্থা উন্নতির দিকে। দর্শক, এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, মর্মান্তিক এই দুর্ঘটনার পর আজ স্কুলের সামনে কেমন পরিস্থিতি দেখছেন? স্কুলে ক্লাস শুরু বা অন্য শিশুদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানতে পেরেছেন? জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে হয় যে এটি শোকসন্তপ্ত আসলে পরিবেশের মধ্যে সব বিরাজ করছে গত কয়েকদিন ধরে। আজকে 7ম দিনের মতো মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই কলেজে এসে আমরা দেখতে পেরেছি যেখানকে বিমান বাহিনীর একটি বিশেষ দল আসলে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই বিধ্বস্তের যে অংশবিশেষ বা কী কারণে হলো সেই বিষয়টি অনুসন্ধানের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি দেখাতে চাই তাপস চন্দ্র দাসের ক্যামেরায়, তাহলে দেখতেই পারবেন যে এখানে কিন্তু বিমান বাহিনীর একটি বিশেষ টিম কিন্তু তারা কাজ করছেন এবং বেশ কিছু আলামত তারা সংগ্রহের চেষ্টা করছেন। আমরা যদি একটু নিচের একদম বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে ঠিক সেই জায়গাটার নিচু অংশটির দিকে একটু তাকাই, তাহলে আসলে নির্দিষ্টভাবে দেখা যাবে যে তারা আসলে কিছু খোঁজার চেষ্টা করছে বা অনুসন্ধানের চেষ্টা করছে। এবং এখান থেকে আসলে একটা বিষয় মানে সবাই শিখে নিতে চাচ্ছে যে উড্ডয়নের পাশে এই ধরনের বিমানবন্দরের পাশে এই ধরনের একটি প্রতিষ্ঠান কী করে অনুমোদন পেল এবং বিগত দিনে তা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা তাদেরকে কীভাবে বিধিনিষেধ দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। আর স্কুল প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিখোঁজ হওয়া বা হতাহতের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের যে নাম লিপিবদ্ধ করার বিষয়টি রয়েছে সেটি নিয়েও কিন্তু আসলে কাজ চলমান রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পাশে কিন্তু যারা স্কুলে যারা পড়াশোনা করেন তারা কিন্তু তাদের কারো কাউন্সেলিং নেওয়া হচ্ছে এবং কারো কিছু যে মানে পরীক্ষার বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে কলেজের ক্ষেত্রে যে পূর্ণাঙ্গ যে মানে প্রতিষ্ঠান যে একাডেমিক যে মানে কার্যক্রম সেই কার্যক্রমটি আসলে কীভাবে চালু করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে আগামী 2-1 দিনের মধ্যে তারা সিদ্ধান্তে বসবেন এবং সিদ্ধান্তে বসার পরে অভিভাবকদের সাথে কথা বলবেন এবং যারা হতাহত হয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠক করবেন। বৈঠকের পরেই আসলে গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে তারা একটি ব্রিফিং করে জানিয়ে দেবেন যে একাডেমিক যে কার্যক্রম তারা এখানে কীভাবে পরিচালনা করবেন, নাকি অন্য যে তাদের শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর মাধ্যমে তারা একাডেমিক কার্যক্রম পরিচালনা মানে করবেন। আসলে এখন পর্যন্ত আসলে এই পরিস্থিতিতেই আসলে চলছে। এখানে অনেক গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে যেহেতু সেনাবাহিনীর একটি বিশেষ দল, অনুসন্ধান দল, ইনভেস্টিগেশন দল এখানে কাজ করছে এবং কিছু আলামত সংগ্রহের চেষ্টা করছে যে কোন অসঙ্গতির কারণে এই বিমান ঘটনাটি ঘটেছে, যার কারণে অসংখ্য ফুল আসলে ঝরে গেছে। তো আসলে সব কিছু মিলিয়ে বলতে গেলে মানে এটাই বলতে হয় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মানে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আসলে সবারই আছে এবং সবাই নিরন্তর চেষ্টা করছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিমান বাহিনী থেকে শুরু করে প্রতিষ্ঠান যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছেন যে এটা সে স্বাভাবিক একটা ট্রমা থেকে আসলে মানুষকে বের হয়ে আসা যায় কিনা। তো সব কিছু মিশলে এই ছিল আসলে আমাদের কাছে পরিবেশ। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ রয়েছেন তারা গণমাধ্যম কর্মীর সাথে কথা বললে আসলে আমরা
পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো যে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এটাই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন স্কুল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ এবং আরেকজন স্কুল সহকর্মী মাসুমা। স্বাস্থ্য বিভাগের হিসাবে এই পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। এক ব্রিফিংয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর নাসির উদ্দিন এ তথ্য জানান। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে 36 জন ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম, বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ডিসিশনগুলো নিয়েছি, ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, মর্মান্তিক এই দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি রাজধানীর বার্ন ইনস্টিটিউটে। আহতদের খোঁজ খবর সম্পর্কে আপনি আমার কাছে জানতে চেয়েছেন। আহতদের যে খোঁজ খবর সেটি হচ্ছে যে আহতদের যারা এই হাসপাতালে ভর্তি রয়েছেন সেই তাদের যে নিবিড় পর্যবেক্ষণ হচ্ছে সেটি করা হচ্ছে এবং নিহতের সংখ্যা গতকাল যে ছিল 35 জন সেটি রয়েছেন এবং 36 জন এখানে ভর্তি রয়েছেন এবং 4 জনের সংখ্যা আশঙ্কাজনক। 9 জনের সংখ্যা 9 জন রয়েছেন সংকটাপন্ন অবস্থায় এখানে ভর্তি রয়েছে। এবং আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই দগ্ধদের দেখতে এসেছিলেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থাপনা কীরকম রয়েছে সেটি কিন্তু খোঁজ খবর নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই দগ্ধদের অর্থাৎ মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন বা দগ্ধরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে প্রয়োজনে বিদেশে পাঠিয়েও যদি তাদের সুস্থতা কামনা করা যায়, অর্থাৎ অসুস্থতা যে যারা রয়েছেন তাদের বাইরে পাঠিয়ে যদি চিকিৎসা ব্যবস্থাপনা করা যায় সেটি বিষয়েও কিন্তু তিনি অবগত করেছেন। এবং ইতিমধ্যে আপনি জানেন যে ভারত, চীন সহ সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ থেকে এই মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে অর্থাৎ দগ্ধদের চিকিৎসা ব্যবস্থাপনা করতে সরকার কিন্তু আসলে বাইরের থেকে চিকিৎসা ব্যবস্থাপনা সহ চিকিৎসক সরঞ্জাম সহ চিকিৎসক নিয়ে এসেছেন। তাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা সার্বক্ষণিক সরকারের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে। সেই সাথে এখানে যারা দায়িত্বরতরা যারা রয়েছেন অথবা কর্তব্যরতরা তারাও বলছেন যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাপনা তারা পাচ্ছেন। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে এই বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে দুর্ঘটনায় দগ্ধদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনের নেতাকর্মীরা। সকাল 11টায় জেলা কালেক্টরেট মাঠ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় মিলিত হবেন তারা। পরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। জুলাইয়ের 36 দিন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার করা প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ছাত্রদের গুলির নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গ্রেফতার, হেলিকপ্টার থেকে গুলিসহ আন্দোলন দমাতে সব পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়ার কথা উঠে এসেছে এই প্রতিবেদনে। এছাড়া বেশ কয়েকটি শহীদ পরিবারকে ডেকে সাহায্য দেওয়ার নামে শেখ হাসিনা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ করেছে শহীদ আবু সাইদের পরিবার। আফজাল হোসেনের রিপোর্ট।
গেল বছরের উত্তাল জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে আল জাজিরার এই প্রতিবেদন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এতে উঠে এসেছে জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দমনপীড়ন চালিয়েছিলেন নিরীহ ছাত্র জনতার উপর। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। হেলিকপ্টার থেকে গুলিসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশনা ছিল শেখ হাসিনার। সে অডিও যাচাই করেছে আল জাজিরা। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে। এছাড়া প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন নিয়ন্ত্রণে কিভাবে ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছিল। ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। জুলাই আন্দোলনে প্রশাসনের তীব্র নজরদারি কিভাবে উপেক্ষা করেছিলেন তা জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক সাদিক কাইম। আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম, আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম, এবং আমরা যখন মিছিল করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল। এর আগে বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার হত্যার নির্দেশের অডিওর সত্যতা নিশ্চিত করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবে বলে নির্দেশনা জারি করে বিমান কর্তৃপক্ষ। আজ রোববার থেকে এটি কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, রোববার হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এই পরিস্থিতিতে দেশের 15 জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢেউয়ের তোড়ে টেকনাফ ও কুয়াকাটায় ভেঙে গেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। সৃষ্ট জলোচ্ছ্বাসে ইতিমধ্যে উপকূলের প্লাবিত এলাকার মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী, হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর উপকূলীয় নিম্নাঞ্চল। এর ফলে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। পদ্মা নদীর পানি ও স্রোত বৃদ্ধির সাথে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের বেশ কয়েকটি স্থানে। গত 1 সপ্তাহে ভেঙেছে রাজবাড়ী 2টি উপজেলার প্রায় 3 কিলোমিটার এলাকা। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা গ্রামবাসীর। তবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনের। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এভাবেই প্রতিবছর পদ্মার পেটে চলে যাচ্ছে বসতভিটা, কৃষি জমি ও নানান স্থাপনা। এবছরও ভাঙন আতঙ্কে রয়েছে বিভিন্ন স্থাপনা। বলছি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কথা। পদ্মার পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন দেখা দিয়েছে জেলা সদর, দৌলদিয়া 7 নং ফেরিঘাট, 6 নং ফেরিঘাট ও দেবগ্রামের জলিলপাড়া সহ কয়েকটি গ্রামে। গত 1 সপ্তাহে বিলীন হয়েছে বসতভিটা সহ কৃষি জমি। হুমকির মুখে স্কুল, মসজিদ, বাজার সহ নানান স্থাপনা। এই জায়গায় যে অব্যবস্থাপনার যে বিষয়গুলো, সেটা হলো নদী থেকে বালু উত্তোলন। এই এলাকায় প্রায় 2000 পরিবারের বসবাস। কোনো সরকারি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড বা বিআইডব্লিউটি এর কোনো উদ্যোগ নেয় এই গ্রাম বাঁচানোর। আর এই 7 নম্বর ঘাটের নিচে মিলে কিছু বস্তা না দিলে হারও এরা থাকতে পারবে না। যে ভাঙন দেখা দিছে, আমরা কিছুদিনের মধ্যে নালি আমাকে সরিয়ে দেওয়া লাগবে। সরকার যদি পদক্ষেপ নেয়
তাহলে আমাকে এই নদীটি তাহলে মনে করেন আমরা থাকতে পারবো না। পদ্মার ভাঙনে একদিকে যেমন নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার, তেমনি ভয়াবহ পদ্মার ভাঙনে গোয়ালন্দের মানচিত্র থেকে বিলীন হওয়ার পথে দৌলদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা নদী পারের মানুষের। দেখুন যখন ফেরিটা সাইডে যায় 7 নম্বর ঘাটটা কত বাড়ির উপর কত চাপ পড়ে, তাহলে আপনারা তাগাদা এটা উদ্যোগ নেন। আমাদের কি করবেন, আমাদের যাতে শৃঙ্খলাভাবে আমরা থাকতে পারি এই সমস্যা আমাদের সমাধান করেন। এই অঞ্চলের যে রাস্তায় আছে আমরা এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, এই রাস্তার অবস্থাও বেহাল একমাত্র এই নদী ভাঙনের কারণে। তবে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 15 দিন অন্তর অন্তর আমাদের কাছ থেকে গোপনীয় প্রতিবেদন নেওয়া হয়, পাক্ষিক গোপনীয় প্রতিবেদন। সেখানে আমরা এই বিষয়টি এনেছি এবং আমরা নিয়মিত পানি উন্নয়ন বোর্ডের সাথেও যোগাযোগ রাখছি এবং বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসি এদের সাথেও আমাদের যোগাযোগ আছে। প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো বলে আশা রাখছি। রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে অস্থায়ী নয়, টেকসই বাচ্চা স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের পৌরসভাগুলোর জন্য মাস্টার প্ল্যান থাকলেও গুরুত্বপূর্ণ পৌরসভা সাভারে নেই কোনো মাস্টার প্ল্যান। 1992 সালে প্রতিষ্ঠিত হওয়া এই পৌরসভা 33 বছরেও কোনো মেগা প্রকল্প হাতে নিতে পারেনি, বাস্তবায়ন তো দূরের কথা, যার ফলে সাভার পরিণত হচ্ছে অপরিকল্পিত নগরীতে। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। শিল্প অধ্যুষিত জনবহুল সাভার পৌরসভা এক প্রকার জোড়াতালি দিয়ে চলছে 33 বছর ধরে। দেশের প্রথম শ্রেণীর তালিকাভুক্ত পৌরসভাটিতে রয়েছে প্রায় 3 লাখ ভোটার। তবে রাজধানীর নিকটবর্তী শিল্পাঞ্চল হওয়ায় ভোটার সংখ্যার তুলনায় প্রায় 3 গুণ বেশি মানুষের বসবাস এ পৌরসভায়। মাত্র 14 বর্গ কিলোমিটার নিয়ে গঠিত সাভার পৌরসভা বসতির তুলনায় আয়তনে খুবই ছোট, তাই পৌরবাসীর চাহিদা মোতাবেক সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। সাভার পৌরসভায় সবচেয়ে বড় যে আমরা প্রবলেমটা ফেস করি, এখানে হচ্ছে জনসংখ্যার 10 থেকে 12 লাখ জনসংখ্যা এখানে বসবাস করছে। সাভারে দ্রুত সময়ে গড়ে উঠছে কলকারখানা সহ বহুতল ভবন। কোনো মাস্টার প্ল্যান বা মেগা প্রকল্প না থাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এ নগরী। মাস্টার প্ল্যান যদি একটা সরকার অনুমোদিত না থাকে, সেক্ষেত্রে পরিকল্পিত নগরায়ন এটা একটু জটিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্তৃক প্রণয়ন করা ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের আওতায় সাভার অন্তর্ভুক্ত হওয়ায় পৌর কর্তৃপক্ষ ও রাজুকের সমন্বয়হীনতায় চরম ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। আজকে রাজুকের কর্মকাণ্ড, পৌরসভার কর্মকাণ্ডে জনগণের যে ভোগান্তি হচ্ছে নগরবাসীর, এই ভোগান্তির থেকে জনগণ পরিত্রাণ চায়। 2010 সালের গেজেটে প্রকাশিত ড্যাপের কোনো প্রকল্পই দৃশ্যমান হয়নি এখনো। তবে নতুন প্রেক্ষাপটে নতুন করে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক। এখন আমাদের জন্য জরুরি হয়ে গিয়েছে যে আমরা সাভার এবং কেরানীগঞ্জ পার্শ্ববর্তী উপজেলাগুলো নিয়ে প্ল্যান করব। এই জায়গায় আমরা উপজেলা প্রশাসন, পৌরসভা এবং রাজুকের মধ্যে একটা সিনক্রোনাইজেশন করব, যেটা আমাদের প্ল্যানের একটা অংশ। সাভারে এই সকল প্রতিবন্ধকতা ছাপিয়ে কবে হবে সাভারের জন্য একটি মাস্টার প্ল্যান এবং কবে তা হবে বাস্তবায়ন, সেই অপেক্ষায় সাভারবাসী। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। এবারে গ্রাম বাংলার খবর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত করে যদি কারো গাফিলতি বা দোষ থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের গ্রামের বাড়িতে গাজীপুরের মহানগরীয় বিপ্রবর্ধা গ্রামে নিহত পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে নিহত পরিবারগুলো খোঁজ খবর ও নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সকল নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে সাইমার গ্রামের বাড়িতে এসে পরিবার ও স্বজনদের সমবেদনা জানান। সান্ত্বনা দেওয়ার জন্য দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই পিতামাতা যে শোকাহত
বাগেরহাটে মাদক বিক্রিতে বাধা দেয়ায় এক নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ফারুক শেখের নেতৃত্বে অন্তত 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল ওই পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুরের মসজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রাপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এসব মাদক চক্র এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে। দেখেছি ছোট সাথে মাদকের প্রতিবাদ করাতে ছোট প্রতিবাদ করেছে, এই বিধায় ছোট বাড়িঘর দরজা ভাঙ হয়েছে। আমি বহু চেষ্টা করছি, টাকা আমার রাখি নাই কিংবা শুনি আমি। হাফিজ তার ভাইপোকে দিয়ে গাঁজা বিক্রি করে, ফারুক পাঠাইছে হাফিজ। এরা সবাই আইসে এদেরকে নিষেধ করেছি যে আমাদের বাড়ির সামনে বা দোকানের সামনে সেগুলো করে না, আমাদের বাড়িও ছেলে পেলে আছে। মৌলভীবাজারে জুড়িতে জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে শপথ গ্রহণ শেষে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সামাজিক নিরাপত্তা, নারী শিশু সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি পারে ধ্বংসস্তূপের বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে। তিনি আরও বলেন, গত 17 বছরে বিএনপি নেতাকর্মীরা নানা নির্যাতন, গুম এবং হাজারো মিথ্যা মামলার শিকার হয়েছেন। মাগুরায় বিএনপির দক্ষিণ মাগুরা ইউনিটের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সভায় জেলা ও উপজেলায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ সংস্কার ও অপরাধীদের বিচারের আগে নির্বাচন নয়, এজন্য সময় কোনো বড় কথা না, কিন্তু এগুলো না করে যদি নির্বাচন করা হয় তা ভালো হবে না। অনেক অপরাধীও নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত পটুয়াখালী 1 আসনের আওতাভুক্ত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি প্রচারে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের হরহদি বাজার এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা বিএনপির 1 নম্বর সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে 31 দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এ সময় সানমান্দি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা চাই শহীদ জিয়ার স্মৃতি যেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক PR পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সকল বন্ধ মিল কলকারখানা চালু ও ইসলামী সমাজে ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশে গণসমাবেশ হয়েছে। নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলা উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়। গণসমাবেশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল কবির। কুষ্টিয়ার কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও ইউনিয়ন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে তারাপুর মোড় সংলগ্ন এলাকায় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসারের
প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলামিন রানা কানাই। নির্বাচনের সভাপতি নির্বাচিত হন আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডক্টর শরীফুল ইসলাম। রাজবাড়ী গোয়ালন্দে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আসলাম মিয়ার তত্ত্বাবধানে শনিবার জেলা জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে এই আলোচনা সভা হয়। গোয়ালন্দ উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহিন মোল্লার সভাপতিত্বে বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে পরিবেশন করা হয়। স্থানীয় সচেতন মহল, ছাত্র, শিক্ষক, আপামর জনসাধারণ কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে প্রজেক্টের মাধ্যমে একাত্মতা প্রকাশ করে শপথ বাক্য পাঠ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ শপথ বাক্য পাঠ করেন। গাজীপুর প্রেস ক্লাবের সার্বিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এজেন্ডা ভিত্তিক আলোচনায় সদস্যরা এক মতামত দেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও কর্মসূচি গ্রহণ করেন। এ সময় সভায় গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি দাসির আহমেদ, মুজিবুর রহমান, ইকবাল আহমেদ সরকার, খায়রুল ইসলাম, মাই টিভির প্রতিনিধি মাহবুবুল আলম সহ প্রেস ক্লাবের অর্ধশতাধিক সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুরে এসএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শনিবার শহর শিবিরের আয়োজনে 350 শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির SUN রুহুল আমিন ভুইয়া। প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরে সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডাক্তার সাইফুল্লাহ সাইফ সহ আরও অনেকে। নাটোরের সিংড়ায় এসএসসি ও দাখিল সমমানা শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। শনিবার উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় 182 জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন। উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলামিনের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। নড়াইলের লোহাগড়ায় আরাফাত রহমান কোকুর স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল কামঠানা ফুটবল একাদশ বনাম চাচই ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কামঠানা ফুটবল একাদশ 1 গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু। এ সময় লোহাগড়া সরকারি স্কুলের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী হয়েছে। সদর উপজেলার বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির উদ্যোগে বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির খেলার মাঠে 6 দলীয় অংশগ্রহণে এই আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী করা হয়। ক্লাবের সমিতি ইঞ্জিনিয়ার কাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন খানের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গোলাম আবিদিন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান ও সদস্য সচিব রাকিবুর রহমান রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনসাধারণের দীর্ঘ 16 বছর ভোগান্তি লাঘবে 85 কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু হয়, কিন্তু ঠিকাদারি গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরহীনতায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ।
প্রতিনিয়তই এ সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্যাহত হচ্ছে এ সড়কে যাতায়াত করা শিক্ষার্থীদের পাঠদান। দ্রুত সড়কে সংস্কার কাজ শেষ করার দাবি করেন এলাকাবাসী। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্য, ছবিতে শিমুল খানের রিপোর্ট। দীর্ঘ এক যুগ ধরে সড়ক সংস্কার না করায় নারায়ণগঞ্জের কয়েতপাড়া, রূপগঞ্জ ও দাউদপুরের ৩০টি গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। ২০২৩ সালে ৮৫ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ড্যামরা কালীগঞ্জ সড়কের সংস্কার কাজ। সেটি ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে শেষ হয়নি কাজ। এই কত বছর ধরে কাজ ফলা রাখছে, এখন পর্যন্ত কোনো কাজের কোনো খবর নাই। এই রাস্তার যে মেন জায়গাগুলো আছে সেটা এখনো সংস্কার করা হচ্ছে না। এর জন্য ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী। অটো পার করে গিয়া ভাঙ্গা হাত পা ভাঙ্গা যাইতেছে, মেডিকেল নিতে পারে না, গর্ভবতী মানুষ যাইতে পারে না, অনেক চিৎকার করতেছে মানুষ। যে উপদেষ্টারা আছে বর্তমানে, তাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের থানার সামনে রাস্তাটা প্রায় অতি দ্রুত কার্যক্রম হলে এই দেশে আমাদের এই এলাকার মানুষের জন্য উপকার হয়। সড়কটির ফজুরবাড়ির মোড় থেকে রূপগঞ্জ থানা পর্যন্ত বেহাল দশায় পরিণত হয়েছে। ছোট বড় গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। উপজেলা প্রকৌশলী জানালেন, সড়কটির ৮০% কাজ শেষ হয়েছে, বাকি অংশের কাজ দ্রুত শেষ করা হবে। বড়ালু পাড়াঘাট দিকে আমাদের এখানে আপনার টোটাল প্যাকেজের ভিতরে 2 কিলোর মতো রাস্তার কার্পেটিংটা বাকি আছে। আমরা আশা করতেছি যে আগামী 2 মাসের ভিতরে আমাদের এই পার্টটুকু আমরা সম্পূর্ণ করতে পারব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সড়কটি রূপগঞ্জবাসীর জন্য ভোগান্তিতে পরিণত হয়েছে। আজকে 10 মাস চলে গেছে, এখন তারা বলছে যে এই বর্ষা মৌসুমের কারণে তারা কাজ করতে পারছে না। এটি আরও 2 থেকে 3 মাস সময় লাগবে পুরো রাস্তাটির কাজ সম্পন্ন হবে। এ বিষয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।